গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটা যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কিছু বুঝতে পারছিলাম না। ঝট করে যেভাবে ব্যোমকেশ বলে চলে গেল, তখন আমি ঘরে চলে যেতে লাগলাম। যাওয়ার আগে ব্যোমকেশকে বললাম, তার মানে তুমি কি বলতে চাইছো? ব্যোমকেশ হাসলো, আর কোনো উত্তর দিল না। সেই বাকি রাতটা আমি কোনো একরকমভাবে কাটিয়ে দিলাম। ওর জন্য মাধবের সঙ্গে দেখা হলো বারান্দার কাছে। ব্যোমকেশের বলা কথাগুলো মাথার মধ্যে ছিল। পরদিন সকালে মাধব চা দিতে এলে তাকে বললাম, আচ্ছা মাধব, ব্যোমকেশের সঙ্গে তোমার কথা হয়েছে? আগে হ্যাঁ, ব্যোমকেশবাবু আমায় কত প্রশ্ন করলেন, কিন্তু কিন্তু জমিদার বাবুর যে রোগ হয়েছে সেই রোগ আপনারা সারাতে পারবেন না। ওগুলো মনের রোগ। রাতের বেলা আমারই দোতলায় যেতে ভয় লাগে। জমিদার বাবু যেভাবে মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে, নেহাত যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে পড়ে আছি। আর জমিদার বাবুর উপরে মায়া পড়ে গেছে, তা না হলে কবে এখান থেকে চলে যেতাম। আচ্ছা, তোমার কি মনে হয় বাবুর বউয়ের মৃত্যুর পেছনে কার হাত রয়েছে? কার হাত আছে জানি না, তবে গিন্নিমা আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মতো মানুষই ছিলেন না তিনি। জমিদার বাবুর চেয়ে গিন্নিমা অনেক বেশি ভালো ছিল। তবে জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে বড় জমিদার বাবু আর ছোট জমিদার বাবুর মধ্যে ঝগড়া হলে গিন্নিমা মোটেই তা পছন্দ করতেন না। বলতেন, ছোট জমিদার বাবু যা চাই তাকে দিয়ে দিলেই তো হয়ে যায়, কেন শুধু শুধু নিজেদের মধ্যে জমি জমা নিয়ে ঝগড়াঝাটি করছে। তবে বড় জমিদার বাবু সেসব দিতে চাইতেন না। আসলে জমিদার বাবুর বাবা তো মারা যাওয়ার আগে উইল করে রেখে যেতে পারেননি, তাই জমি জমা ওরা নিজেদের মতোই ভাগ করে নিয়ে নেয়। তারপর থেকেই সমস্যা। তবে এই সমস্যা বাইরের লোকেরা চট করে বুঝতে পারতো না। অবাক হলাম। একটা নতুন খবর জানা গেল। আবার বললাম, তার মানে তুমি এই খবরটা ব্যোমকেশকে বলেছো নিশ্চয়ই? মাধব জানালো যে সে ব্যোমকেশবাবুকে কেন বলতে যাবে, তিনি নিজেই তো তাকে বাঁচালেন। আর মাধব আরও জানতে চাইল যে আমরা কোনো গোয়েন্দা টোয়েন্দা নাকি। আমি বললাম, গোয়েন্দা ঠিক নয়, তবে তোমার গিন্নিমা যে আত্মহত্যা করে মারা যায়নি, তাকে যে কেউ খুন করেছে তার তদন্তের জন্যই আমরা এখানে এসেছি। আর ঠিক তখনই পেছন থেকে একটা গুরুগম্ভীর গলা শোনা গেল। পেছনের দিকে তাকিয়ে দেখি জমিদারবাবু দাঁড়িয়ে। আমার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে কাউকে মাথা ঘামাতে হবে না বলেছি না? হ্যাঁ, আপনাদের অনুরোধ করছি, আপনারা এইসব ব্যাপার থেকে দূরে থাকুন। চলে যান, চলে যান এখান থেকে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। ব্যোমকেশও সেখানে চলে আসে। তারপর বলে, এখন আর ব্যাপারটা শুধু আপনার হাতে নেই জমিদারবাবু। আপনি চাইলে আমি এখান থেকে চলে যেতে পারি, কিন্তু পুলিশ কিন্তু ছেড়ে দেবে না। 1 বছর ধরে আপনার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে পুলিশ কিন্তু তদন্ত করে চলেছে, কোনো কিছুই পায়নি। তবে আমি এখন এখানে এসে গেছি, এমন অনেক কিছুই কিন্তু খুঁজে পেয়েছি যেগুলো আসলে আপনাকেও সমস্যায় ফেলতে পারে। তাই আমরা এখান থেকে চলে গেলে আপনারই কিন্তু অসুবিধাটা বেশি। জমিদার মশাইয়ের মুখটা কেমন যেন করে উঠল। তিনি বললেন, তখনই গোবিন্দকে বলেছিলাম বাইরের লোককে বাড়িতে ঢুকতে দেওয়ার দরকার নেই। আমার কথা শুনলে তো। আমি 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 কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আপনার এখানে থাকলেও আমার কোনো অসুবিধে নেই, না থাকলেও কোনো অসুবিধে নেই। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে আমার দেখা হওয়ার ব্যাপারে কেউ যদি ব্যাঘাত ঘটায়, তাহলে কিন্তু তাকে আমি ছাড়বো নাই বলে দিলাম। মাধব, মাধব, ওপরে আয়। মাধব একবার আমাদের দিকে তাকিয়ে ওপরে চলে গেল। আমি ব্যোমকেশের কাছে এগিয়ে এসে বললাম, ভদ্রলোক তো সরাসরি আমাদের অপমান করলেন, এখান থেকে চলে যেতে বললেন, এর পরেও তুমি এখানে থাকবে? ভুলে যাচ্ছ অজিত, জমিদার মশাইয়ের মানসিক অসুস্থতাটা রয়েছে। তিনি নিজেও জানেন না যে তিনি কি বলছেন। কাল রাত্রে তিনি আমার ঘরে এসে আমাকে অনেক কিছুই বলেছিলেন। ব্যোমকেশ শুধু হাসল, তারপর সিঁড়ির সামনের দিকে তাকিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি চাইছে সে কিছুই বুঝতে পারছিলাম না। পরদিন সকালে ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে পড়ল। এরই মাঝে একবার জমিদার মশাই আমাদের ঘরে এসেছিলেন। আমি ঘরে বসেছিলাম। জমিদার মশাই দরজার কাছে দাঁড়িয়ে একবার গলা খাকারি দিয়ে বললেন, ভেতরে আসতে পারি? আরে আসুন না, আপনি আপনার বাড়িতে আসবেন এভাবে বলছেন কেন? আসুন আসুন।
হ্যাঁ, না মানে সে কথা নয়, আপনারা আমার বাড়িতে অতিথি, আপনাদের সঙ্গে ওভাবে অমন ব্যবহার করাটা না তখন ঠিক হয়নি। আসলে আসলে তখন মাথাটা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। হ্যাঁ, আপনি আপনি কিছু মনে করবেন না। ব্যোমকেশবাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। ব্যোমকেশবাবু সে কথায় কিছু মনে করবেন না আমি জানি, তবে আপনিও কিছু মনে করবেন না যেন। না না, আপনার শরীর যে খারাপ সেটা আমি জানতাম না, এখন যখন জানি তখন। না 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 না, আমার আমার শরীর খারাপ না, আমার শরীর ভালোই আছে। শুধু মানসিকভাবে আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলাম। এখন 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 সবই ঠিক আছে, কিন্তু সব কিছু আবার কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা যদি আমার স্ত্রীর মৃত্যুর ব্যাপারটা তদন্ত করে খুঁজে বার করেন, তাতে তাতে আমার কোনো আপত্তি নেই। যদি আমার স্ত্রীর আত্মহত্যা না হয়ে খুন হয়, অপরাধীরা শাস্তি পাক, সেটাও আমি চাই। কিন্তু এসবের মধ্যে আমার স্ত্রী যদি আমার থেকে হারিয়ে যায়, তাহলে তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ, জমিদার মশাইয়ের মধ্যে কিন্তু কোনো মানসিক পাগলামির লক্ষণ নেই। তিনি শান্তভাবে স্থির গলাতেই কথাগুলো বলছিলেন। আপনার স্ত্রীকে আপনি সত্যি দেখতে পান জমিদারবাবু? দেখুন, আপনার বিশ্বাসে আমি আঘাত করছি না, তবে এমন অস্বাভাবিক একটা ব্যাপার কি করে হয় বলুন তো? কি করে হয় আমি জানি না। ওই গোবিন্দ যে ডাক্তারের কাছে আমায় নিয়ে গেছিল, সে বলেছিল আমার আমার কোনো মানসিক সমস্যা হচ্ছে, সে কারণে আমি তাকে কল্পনা করে নিচ্ছি। কিন্তু প্রত্যেক দিনই আয়নার সামনে তাকে এমনভাবে আমি দেখব কি করে? হ্যাঁ, তাছাড়া আমার স্ত্রী কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলে না। সে নিজের মতোই এই ঘরে থাকে, আর আমি তাকে সমস্ত কথা বলি। এই ঘরের ভেতরে যে কেন থাকতে চাই তা আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওই বিশেষ করে আয়নাটার সামনে। আচ্ছা, এমন কখনো হয়নি জমিদারবাবু যে আপনি ওই ঘরে গোটা দিনের মধ্যে একবারও না একবারও অথচ আপনার স্ত্রীকে ওই ঘরটায় দেখতে পেলেন? আসল ব্যাপারটা তো ওখানেই অজিতবাবু। ওই ঘরে ওই আয়নার সামনে ছাড়া তাকে আমি কোথাও দেখতে পাই না। হ্যাঁ, মাঝে মাঝে ওই ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে এদিক ওদিক গেছে, কিন্তু সেটা ঘরের ভেতরে। ঘরের বাইরে কখনো তাকে আমি দেখিনি, তার গলা পর্যন্ত শুনিনি। মাঝে মাঝে ভেতর থেকে কান্না কিংবা ওই হাসির শব্দ শুনেছি, তখন আবার তাকে দেখিনি। আমি অবাক হয়ে গেলাম। মানসিক রোগী যদি হয়ে থাকে তাহলে সে সব জায়গাতেই জমিদার গিন্নিকে দেখতে পেত, শুধুমাত্র ওইখানেই দেখতে পাচ্ছে, অন্য কোথাও পাচ্ছে না। এটার কারণ কি? ব্যোমকেশবাবু কি খুঁজতে চাইছেন আমি আমি জানি না। তিনি সেসব কিছু খুঁজে পেলেও আমার তাতে কোনো আপত্তি নেই। তবে আমার আমার দিকটা একটু দেখবেন অজিতবাবু, যেন আমার গিন্নির কাছ থেকে আমায় দূরে চলে যেতে না হয়। আমার কিন্তু আর কিছুই নেই, তাই এটা না থাকলে আমি নিজেও হয়তো আর বাঁচতে পারবো না। হ্যাঁ, আপনি একদমই চিন্তা করবেন না জমিদারবাবু, আমি থাকতে এমন কিছুই হবে না। ব্যোমকেশ এমন কিছু করবে না যাতে আপনার কোনো ক্ষতি হয়। জমিদারবাবুর চোখে মুখে হাসি দেখা গেল। সেদিন ব্যোমকেশ ফিরে আসতে কথাটা আমি ব্যোমকেশকে বললাম, কিন্তু ব্যোমকেশ যেন সে কথার গুরুত্বই দিল না। তার বদলে বলল, জমিদারবাবুর ছোট ভাই অমর নারায়ণ রায় নিজেও দুই একবার বড় জমিদারকে দেখেছে, এমনকি তার স্ত্রীও দেখেছে। প্রথম ভয় তো তার স্ত্রী পেয়েছিল, তারপরেই তারা এখান থেকে পাশের গ্রাম হরিপুরে তাদের শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে শুরু করেছে। সেক্ষেত্রে সম্পত্তি জমিজমা সবকিছুই দুভাগে ভাগ হয়েছে। বছরখানেক আগে বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই দুটো বিষয় সবথেকে বড় আঘাত করেছিল জমিদার কৌশিক নারায়ণ রায় বাবুকে। চাপা স্বভাব বলে সেটা হয়তো তিনি প্রকাশ করতে পারেননি। এগুলো তোমাকে কে বলল? খানিকটা সেই ডাক্তারই জানালো, যে ডাক্তার জমিদারবাবুকে দেখেছেন, এবং বাকিটা হরিপুরের জমিদারবাবুর ভাই এবং তার ছেলের সঙ্গে কথা বলেই জানা গেছে। আজ আমি সেখানে গিয়েছিলাম। এই কাজে গোবিন্দবাবুও বেশ খানিকটা সাহায্য করেছেন আমাকে। আর যে পুলিশের কথা বলছিলে তারা কি করছে? তারা তাদের মতো কাজ করছে। দেখো অজিত, এখানে আমাদের আসার দুটো মাত্র উদ্দেশ্য রয়েছে। প্রথমত, জমিদারবাবুর স্ত্রীর মৃত্যুর আসল কারণটা খুঁজে বার করা, আর দ্বিতীয়ত, জমিদারবাবুর বাড়িতে যে অদ্ভুত অলৌকিক ব্যাপারটা ঘটেছে তার একটা সমাধান করার চেষ্টা করা। এই দুটো কাজ করতে পারলেই আমাদের কাজ শেষ। তার বাইরে আমাদের আর কোনো কাজ নেই। শুধু শুধু এর বাইরে ভাবতে গিয়ে আসল কাজ না হলে তখনই সমস্যা হবে। পুলিশের কাজ করছে। এই বাড়ি
আর হরিপুর গ্রামের ওই দুটো বাড়ি তাদের নজরে রয়েছে। তাছাড়া 6 মাসের মধ্যে বাড়ি থেকে যারা যারা কাজকর্ম ছেড়ে চলে গিয়েছিল তাদের উপরেও পুলিশের নজর রাখতে বলেছি, এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে কিছু কিছু জানার চেষ্টাও তাদের করতে বলেছি। দেখো, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। জমিদারবাবু মাঝে মধ্যেই একই রকম কথা বলছেন। তুমি চলে যাওয়ার পরে আজ সকালে আমার কাছে এসে ক্ষমাটাও চাইলেন। সেটা একটা অন্য ব্যাপার। তিনি চাইছেন না তার এবং তার স্ত্রীকে দেখতে পাওয়ার ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামাক। বাকি কোনো কিছুতেই তার আপত্তি নেই। অজিত, তুমি বুঝতে পারছো না, অনেক বড় একটা খেলা চলছে। এই জমিদার বাড়িতে যা ঘটছে তার রহস্য উন্মোচন করার জন্য আমার আর কয়েকটা দিন সময় লাগবে। তারপরে আমি সবকিছু পরিষ্কার করে বলতে পারবো। তুমি হয়তো জানো না যে এই বাড়িতে এমন একজনও নেই যে জমিদার বাবুর স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী হতে পারে, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। তার জন্য আর 3টে দিন আমাদের হাতে রাখতে হবে। ব্যোমকেশ আরও কিছু একটা বলতো, তার আগেই হঠাৎ করে মনে হলো আমাদের ঘরের সামনে দরজায় একটা পায়ের শব্দ হলো। আমি দ্রুত উঠে যাচ্ছিলাম। ব্যোমকেশ আমাকে হাত ধরে টেনে নিল, তার মুখে একটা রহস্যময় হাসি। আমি বললাম, পাগল হলে নাকি ব্যোমকেশ? কেউ একজন আমাদের শুনছিল, তুমি বুঝতে পারলে, অথচ তারপরেও আমাকে যেতে দিলে না। বাইরে যে আছে সে শুধু আমাদের কথা শোনার জন্য আসেনি, সে এসেছিল আমরা ঠিক কোন বিষয়ে কথা বলছি সেটা শোনার জন্য। আমিও চাইছিলাম যে সে সেটা শুনুক। এবার তোমায় আসল কথাটা বলি, শোনো। ব্যোমকেশের পর আমাকে অদ্ভুত একটা ব্যাপার নিয়ে কিছু কথা শোনালো। সেগুলো শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। সবার শেষে ব্যোমকেশ বলল, আমরা কাল একবার হরিপুর যাব। হরিপুরের জমিদার বাবুর ভাই এবং তার ছেলের সঙ্গে আমাদের আরও একবার কথা বলার প্রয়োজন। পরদিন সকালে গোবিন্দবাবু এলেন। গোবিন্দবাবুর সঙ্গে কথা বলে আমি, গোবিন্দবাবু ও ব্যোমকেশ পাশের গ্রাম হরিপুরে গিয়ে পৌঁছলাম। হরিপুরের জমিদার বাড়ি কিন্তু বেশ বড়, রংচঙে। জমিদার বাড়িতে দারোয়ান থেকে শুরু করে কাজের লোক সব কিছুই আছে। একটা বসবার ঘরে আমাদের বসার ব্যবস্থা করা হলো। একটু পরে জমিদারবাবুর ছোট ভাই অমর নারায়ণ এলেন। নমস্কার করে বললেন, আরে আরে আরে, আমার কি সৌভাগ্য! ব্যোমকেশ বাবু যে, এই সেদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলাই হলো না। আসলে একটু তাড়া ছিল তো। আর আপনি কি মনে করে এখন বলুন, আপনি কি মনে করে? শুনেছি আপনার বাড়ির কাজের লোক, মানে খাস কাজের লোক, মাত্র 1 দিন আগে মারা গেছে। রঘুর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। রঘু? রঘু 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 না, রঘুকে ঠিক চিনতে পারছি না তো। আপনাদের বাড়িতে আপনার খাস কাজের লোক ছিল। ওই বাড়ি ছেড়ে চলে আসার পরেও রঘু আপনার সঙ্গে বেশ কিছু সময় ছিল বলেই শুনেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। এ বাড়িতে থাকতো, আমারও কাজ করতো। তারপর কি একটা শরীর খারাপ হতে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কোথায় থাকতো আমি ঠিক জানি না, তাই বলতেও পারবো না। কেন, কি হয়েছে? রঘু মারা গেছে কাল রাত্রে। বড়ই আশ্চর্যের ব্যাপার অমরবাবু। কাল আমরা এসে আপনার সঙ্গে কথা বললাম, আর তারপরেই কাল রাতের বেলা রঘু নিজের বাড়িতে মারা পড়ল। তাও আবার গলা টিপে তাকে কেউ মেরেছে, কিন্তু গলায় কোনো হাতের ছাপ পাওয়া গেল না। ব্যাপারটা বড় একটা অদ্ভুত না? আমার তো মনে হয় রঘু এমন কিছু একটা জানতো যেগুলো বলে ফেললে কারো সমস্যা হতে পারত, আর সেই কারণেই রঘুকে অমনভাবে খুন করা হয়েছে। আপনি কি বলতে চাইছেন? কোনোভাবে কি আপনি আমার দিকে আঙুল তুলতে চাইছেন? দেখুন ব্যোমকেশবাবু, আপনি গোয়েন্দা, তাই আপনাকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে এবং আপনাকে যথাযথ সম্মান দেখিয়ে আপনার সঙ্গে এখনো পর্যন্ত আমি কথা বলছি। তাই বলে আপনি আমায় এইভাবে অপমান করতে কিন্তু পারেন না। আমি তো আপনাকে কিছু বলিনি, আমি শুধু আপনাকে খবরটা জানালাম। তবুও একসময় সে আপনার খাস লোক ছিল, কিন্তু এখন হয়তো আপনার কাজে লাগছে না। কিন্তু তবুও তো একসময় সে আপনার জন্য অনেক কিছু করেছিল, তাই না? এক সময় সত্যি রঘু আমার জন্য অনেক কিছু করেছিল। এতক্ষণ ঠিক মনে পড়ছিল না, কিন্তু এখন মনে করতে পারলাম। যাই হোক, তার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। বাড়ির লোকেরা যদি কোনো সমস্যায় থাকে তাহলে সেটা তো দেখতে হবে। রঘুর বাড়ির লোক বলতে কেউ ছিল না, একজন বৃদ্ধ মা ছিল। তবে সকালে সেও নাকি নিরুদ্দেশ, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে অমরবাবু, রঘুর সঙ্গে আরেকজন আপনার বাড়িতে থাকতো, মনে আছে? আপনাদের রান্নার লোক, মনে পড়ছে? হঠাৎ করে মনে হলো অমরবাবুর মুখটা মুহূর্তের জন্য কেমন যেন হয়ে আবার ঠিক হয়ে গেল। আমি এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম। ব্যোমকেশ আসার সময় আমাকে বারবার বলে দিয়েছিল যে অমরবাবুর ওপর নজর রাখতে, কিন্তু এমনভাবে রাখতে যেন তিনি বুঝতে না পারেন। আমি এই মুহূর্তে তার মুখের অবস্থাটা দেখলাম। ব্যোমকেশ বলল, অমরবাবু, আমার মনে হয় সে সময়ে আপনাদের বাড়িতে যারা থাকতেন বা কাজ করতেন তাদের অনেককেই আপনার দাদার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে অনেক কিছুই জানতেন, তাই না? কিন্তু আপনি এবং আপনার দাদা মিলে কোনো কারণে ব্যাপারটা আটকে দিয়েছিলেন। তাছাড়া পুলিশের সঙ্গেও বেশ কিছু যুক্তি করে নিয়েছিলেন যাতে পুলিশ এই সমস্ত ঝামেলায় না থাকে। কি ঠিক বলছি তো? দেখুন, এই ঘটনায় বৌদির মৃত্যুর পর দাদা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সেই সময় পুলিশের ঝামেলা আমি এসব চাইনি, তাই দাদার কথাতেই আমি সবটা করেছিলাম। তারপর দাদার মানসিক অবস্থা যে এমনভাবে ভেঙে পড়বে সেটা তো আমি জানতাম না। আমি দাদার সঙ্গেই থাকতে চেয়েছিলাম, দাদাকে বলেছিলাম এখানে চলে আসতে, কিন্তু কিন্তু দাদা ওই বাড়ি ছাড়তে তো রাজি নয়। বুঝতেই পারছেন, আমার স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের নিয়ে ওখানে থাকা আমার পক্ষে তো সম্ভব নয়। কিন্তু আমার কথা সেটা নয় অমরবাবু। আমি বলতে চাইছি, বাড়ি ছাড়ার আগে বাড়ি ছাড়ায় কী সমস্যা হয়েছিল যার জন্য আপনি বাড়ি ছাড়লেন? আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশবাবু, যেমন অবস্থা ওখানে হয়ে গিয়েছিল সেই অবস্থায় আমার পক্ষে আমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে সেখানে থাকাটা সম্ভব হচ্ছিল না। তাই আমি এ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। সারাদিন সবাই যখন কোনো ব্যাপার নিয়ে ভয়ে ভয়ে থাকে, তখন আমি আর কী বা বলবো বলুন তো? ঠিক আছে অমরবাবু, আমি আপনার কাছে এসেছিলাম ওই রঘুর ব্যাপারে আপনি কিছু জানেন নাকি সেটাই জানতে। আপনি যখন সে ব্যাপারে কিছু জানেন না, তাহলে থাক, আজ আমরা উঠি। একটু সাবধানে থাকবেন। বলা তো যায় না, আপনার খুব কাছের কাজের লোক রঘু যেভাবে মারা গেছে, যদি তার মায়ের কোনো সমস্যা হয় কিংবা অপরাধী কোনোভাবে আপনার কাজ পর্যন্ত পৌঁছবার চেষ্টা করে থাকে, তাহলে তো একটা সমস্যা হবেই। তাই একটু দেখে শুনে থাকবেন। এরপর আমরা সেখান থেকে উঠে চলে এলাম। ব্যোমকেশবাবু, আমি একটা কথা বলতে পারি। এই অমরবাবু আর কৌশিকবাবু দুই ভাই হলেও দুজনে কিন্তু একটু আলাদা প্রকৃতির। আশা করি আপনি বুঝতে পারছেন রঘুর মৃত্যুর ব্যাপারে কী করে জানলে। পুলিশ সবার উপরেই নজর রেখেছিল। পুলিশই খবরটা দিয়েছে। তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাকে সেখানে পাহারায় দেওয়া হয়েছিল রাতের বেলায়, তার সামান্য গাফিলতির জন্যই ব্যাপারটা হয়ে যায়। তাই অসবার উপরে এখন আমরা নজর রেখে চলেছি। আশা করি অপরাধীর চরণও সেই দিকেই যাবে, কারণ প্রভু যে কথা জানতো সে কথা একমাত্র রঘুই জানতে পারে। এই দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, তুমি কাকে সন্দেহ করছো বলো তো? একবার ওই বাড়িতে ওই আয়নার সামনে কৌশিকবাবুর স্ত্রীকে কীভাবে দেখা যায় তার খোঁজ করছো, আবার মাঝখান থেকে রঘু, শশীচরণ এরা এলো থেকে। এখন শুধু চুপ করে দেখে যাও। এখন দেখা ছাড়া আমাদের হাতে আর কিছুই করার নেই। তোমায় তো বলেছি মাত্র 3 দিন, তার মধ্যে আজ মাত্র একটা দিন হয়েছে। কালকে আমায় গোটা দিনটা পুলিশের সঙ্গেই থাকতে হবে। পরশুদিনই সমস্ত কিছু সবার সামনে পরিষ্কার হবে। গোবিন্দবাবু, আপনাকে যেটা বলেছিলাম সেটা করতে পারবেন তো? গোবিন্দবাবুর মুখে আবার সেই হাসি দেখা গেল। তিনি বললেন, আপনি যে কি করতে চাইছেন তা আমি বুঝতে পারছি না, তবে হ্যাঁ, আপনার উপর আমার ভরসা আছে অগাধ। আপনি ভুল কিছু করবেন না। যা হোক ব্যবস্থা আপনি করে দেবেন, ঠিক, কিন্তু অসুবিধা হবে না তো কিছু? মানে রাতের বেলা যদি আবার... একদম নিশ্চিন্ত মনে থাকুন, কোনো সমস্যা হবে না। জমিদারবাবু কিংবা ওই ঘরে আয়নার সামনে এসে দাঁড়ানো জমিদারবাবুর স্ত্রীর আত্মা কেউই কোনো সমস্যা করবে বলে তো আমার মনে হয় না। আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি হচ্ছে। গাড়িতে করে আমরা সোজাসুজি হরিপুর থেকে গোপালপুরে ফিরে না গিয়ে ঘুরে ফিরে প্রায় বিকেলের দিকে বাড়িতে পৌঁছলাম। দেখি মাধব সিঁড়ির কাছে পায়চারি করছে। আমাদের দেখতে পেয়ে সে এগিয়ে এলো এবং গোবিন্দবাবুকে বলল, জমিদারবাবুর শরীর বড় অসুস্থ, দুপুর থেকে খাওয়া দাওয়া করে কেমন যেন করছে। আপনারা কেউ নেই, আমি যে কি করবো বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আসুন এই ঘরে। গিয়ে দেখি জমিদার মশাইয়ের শরীর সত্যিই অসুস্থ। তিনি রীতিমতো হাঁপাচ্ছেন, চোখ দুটো ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেই মনে হলো। ব্যোমকেশ বলল, অবস্থা ভালো নয়, কাছাকাছি কোনো ডাক্তার থাকে তাহলে তাকে একবার দেখানো দরকার। আছে,
হরনাথকে নিয়ে গাড়িতে পাঠালেই হয়ে যাবে। সেই ডাক্তারই তো প্রথম দিকে জমিদার বাবুকে দেখতেন, তারপরে তো বর্ধমানে বড় ডাক্তার দেখেছে। মাধবের সঙ্গে হরনাথ চলে গেল ডাক্তার আনতে। এদিকে আমায় আর গোবিন্দবাবুকে বাইরে যেতে বলল। আমি বাইরে অপেক্ষা করছি। ব্যোমকেশ ঘরের ভেতরে জমিদারবাবুর পাশে বসে কি করছে তা আমি জানি না। কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে এলো। কলকাতা থেকে পাশ করা গোপালপুরের পাশে গ্রাম হরিপুরে তার ব্যবসা আছে। সে বলল, তখনই বলেছিলাম আমার হাত থেকে সরিয়ে নিয়ে ওই বড় ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নেই, সে আমাকেই তো আসতে হলো। আমি দরজায় ধাক্কা দিতেই ব্যোমকেশ ভেতর থেকে দরজা খুলে দিল। বিছানার উপরে তখন জমিদারবাবু খানিকটা শান্ত হয়ে রয়েছেন বোধ হয়। ব্যোমকেশ বলল, আসুন ডাক্তারবাবু, বিপদ তো হয়েই যাচ্ছিল আর একটু হলে। আমি একটু জল খাইয়ে দিলে তারপর শান্ত হয়েছেন। আপনি আসুন, দেখুন। ডাক্তারবাবু ঘরে এসে পরীক্ষা করে দেখলেন। যে সমস্ত ওষুধ খাওয়ানো হচ্ছে ওগুলো চলবে না, এই যে ওষুধগুলো দিয়ে যাচ্ছে এই ওষুধগুলোই চলবে, তাতেই ঠিক হবে। নার্ভের সমস্যা হচ্ছে, সেগুলো শান্ত হয়ে যাবে, আর চিন্তা করবেন না। কিন্তু এটা তো নার্ভের ওষুধ হলেও একজন তো আর শান্ত হবে না, এতে তো আরও বাড়াবাড়ি হয়ে যাবে। জমিদারবাবুর যা সমস্যা তা তো তার প্রেশার থেকেই সমস্যাটা বাড়ছে। চিন্তাভাবনা একটু এদিক ওদিক হলেই তো সমস্যাটা বাড়ছে, তাতে আপনি এত নার্ভের কড়া ওষুধ দিতে পারেন না। ডাক্তারবাবু এবার মুখ তুলে ব্যোমকেশের দিকে তাকালো। আপনি শেখাবেন আমাকে? আমাকে কি করতে হবে সে কথা আপনি শিখিয়ে দেবেন? কে আপনি? আমি কিছু বলতে যাব, তার আগেই ব্যোমকেশ হাত তুলে আমাকে থামিয়ে দিল। আমারই ভুল হয়েছে ডাক্তার, আপনি আপনি ওষুধ দিয়ে যান। জমিদারবাবু একটু কষ্ট করে ওষুধটা খেয়ে নিন। ডাক্তারবাবু ওষুধ দিয়ে টাকা বুঝে নিয়ে চলে গেল। মাধবকে আবার গরুর গাড়িতে করে ডাক্তারবাবুর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বলা হলো। ডাক্তারবাবু চলে যেতেই কিন্তু অবাক একটা দৃশ্য দেখলাম। জমিদারবাবু উঠে বসলেন, মুখ থেকে ওষুধের বড়িটা বার করে খানিকটা জল দিয়ে কুলিকুচি করলেন। আপনি আপনি যে কি করতে চাইছেন ব্যোমকেশ বাবু, আমি আমি কিছু বুঝতে পারছি না। ডাক্তারবাবুকে এমনভাবে ডেকে এনে কি লাভ হলো? হ্যাঁ, ওষুধ তো আমি খাবো না। তাহলে আর একটা দিন সময় দিন, তারপরেই সব কিছু বদলে যাবে। বুঝতে পারছিলাম ব্যোমকেশের কাজকর্মে শুধু আমিই না, জমিদারবাবু, গোবিন্দবাবু এবং মাধব সকলেই অবাক হয়ে গিয়েছিল। কি করতে চাইছে সে? সবার কাছ থেকে লুকিয়ে একটা রহস্য তৈরি করে রাখছে। তবে সেদিন রাতে যা হলো তার পর বোধহয় ব্যোমকেশের হাতেও ছিল না। সেদিন রাত্রে প্রথমবারের মতো জমিদার বাড়িতে চোর ঢুকল, আর সেই আয়নার পেছনের দিকে দেওয়ালের কাছ থেকে একটা ছোট গর্ত উদ্ধার করা হলো। সকালে না, ঘুমটা ভাঙল রাতের দিকে প্রচণ্ড শব্দ শুনে। ঘুম ভেঙে উঠতেই দেখি ব্যোমকেশ উঠে বসে আছে। আমি উঠে বসতেই ব্যোমকেশ বলল, একটা শব্দ হলো মনে হলো, মাধবকে একবার ডাকবো নাকি ছট করে? কিন্তু শব্দটা তো বেশ জোরেই হয়েছে। ওই তো মাধবের গলা শোনা যাচ্ছে মনে হয়। চলো তো বেরিয়ে দেখি। রাতের অন্ধকারে কোনো রকমে শাল জড়িয়ে বাইরে বেরিয়ে আসতে দেখি ওপরের তলায় আলো জ্বলছে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। দেখি মাধব দাঁড়িয়ে আছে আলো হাতে। একপাশে দাঁড়িয়ে রয়েছে জমিদারবাবু। জমিদারবাবুর মুখ ফ্যাকাশে, বিড়বিড় করে কি যেন বলছে মাধবকে। মাধব বলল, চোখটা লেগেই এসেছিল। হঠাৎ ঝনঝন শব্দটা শুনে তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মনে হলো উপরের ঘরে কিছু হয়েছে। তাড়াতাড়ি উঠে এসে দেখি জমিদার বাবুর দরজা খুলে দৌড়ে এসেছে এই ঘরের সামনে। ঘরের তালা ভাঙা, ওই দেখুন দরজা খোলা। কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে, আর যাওয়ার আগে ওই ঘরের আয়নাটা ভেঙে দিয়ে গেছে। কথাটা শুনেই চমকে উঠলাম। এ তো সেই আয়না, যে আয়নার কাছে জমিদারবাবু তার স্ত্রীকে দেখতে পেতেন। সে আয়নাটা ভেঙে গেল কি করে? ব্যোমকেশ কিন্তু দাঁড়ালো না। এগিয়ে গিয়ে জমিদারবাবুর সামনে গিয়ে বলল, কিন্তু জমিদারবাবু, এই ঘরের তালা চাবি তো অন্য কারোর কাছে ছিল না, তাহলে? তালা ভেঙেছে, হ্যাঁ, ওই যে। ব্যোমকেশ সামনের দিকে এগিয়ে গিয়ে তালাটা পরীক্ষা করে দেখল। না, তালা কিছুতেই ভাঙা হয়নি, চাবি দিয়ে খোলা হয়েছে। জমিদারবাবু সোজা তাকালেন মাধবের দিকে। মাধব হাউমাউ করে উঠল। আমি দরজা খুলিনি, আমি তো নিচে ছিলাম। তাছাড়া আমি যদি ওই ঘরে এমন কাজ করি তাহলে তো আগেই করতে পারতাম। বাড়িতে এখন লোকজন আছে, এখন কেন? তাহলে এই কাজটা কে করেছে? ঘরের ভেতরে ঢুকেই দেখা যাক কি হয়েছে। ঘরের ভেতরে ঢুকলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন। প্রথমে ব্যোমকেশ ঢুকল, তারপর জমিদারবাবু, আর তারপরে আমি, সবার শেষে মাধব। একটু অস্বস্তি যে হচ্ছিল না তা নয়। যে ঘরে এতদিন ধরে কারোর পাই পড়েনি সেই ঘরে ব্যোমকেশ টর্চের আলো নিয়ে ঢুকেছিল।
এবার টর্চের আলো মেঝের দিকে পড়তেই দেখি একটা পায়ের ছাপ, কিন্তু ব্যোমকেশ এ ব্যাপারে কিছুই বলল না। আলোটা তুলে নিল ওপরের দিকে। আয়নাটা মেঝের ওপর পড়ে রয়েছে, আর ঠিক আয়নার দিকে আলো ফেলতেই তার পেছনে একটা দেওয়ালে গর্ত দেখা গেল। মাধব চমকে উঠে বলল, জমিদার বাবু, ওখানে কি একটা ছিল বলে মনে হচ্ছে না? ব্যোমকেশ এগিয়ে গেল। কাচের টুকরো দেখে ভালো করে পরীক্ষা করতেই বোঝা গেল যে সেখান থেকে কিছু একটা বাইরে বার করা হয়েছে। এইখানে কিছু একটা ছিল, সম্প্রতি সেটা এখান থেকে টেনে বার করা হয়েছে। কিন্তু জমিদারবাবু, এইখানে আয়নার পেছনে দেয়ালের কাছে কিছু থাকার কথা ছিল নাকি? জমিদারবাবু অবাক হয়ে গিয়েছিলেন। তিনি মুখে কিছু বলতে পারছিলেন না। দেওয়ালের দিকে এসেই ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করলেন। তারপর বললেন, জানি না, আমি 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 কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না, না না, আমি 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 কিছু জানি না। ব্যোমকেশ ঘরের ভেতরটা ঘুরে দেখল, তারপর আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে গেল। জমিদারবাবু সে রাত্রে সত্যি সত্যিই শরীর অসুস্থ হলো, প্রচণ্ড জ্বর এলো। মাধব অনেক রাত পর্যন্ত তার দেখাশোনা করল। আমরাও মাঝে মাঝে উঠে গেলাম। শেষ রাত্রের দিকে ব্যোমকেশ বেরিয়ে এলো। সকালে পুলিশ অফিসার এলেন। আমরা সবাই বুঝলাম জমিদারবাবুর শরীরটা এখনও সামান্য অসুস্থ রয়েছে। তিনি কোনো রকমে হেলান দিয়ে বসেছিলেন। ব্যোমকেশ বলল, প্রথমে আজ থেকে 1 বছর আগের কথা বলবো। 1 বছর আগে বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো, এই বাড়িতে কৌশিক নারায়ণ রায়ের স্ত্রী মারা যায় বিষক্রিয়াতে। অনেকে বলেছিল সেটা নাকি আত্মহত্যা ছিল, কিন্তু অনেকেই মনে করত যে এটা আসলে খুন। তার মধ্যে প্রধান ছিলেন কৌশিক নারায়ণ রায় নিজে, এবং জমিদার গিন্নির সবচেয়ে কাছের কাজের লোক, তার সর্বক্ষণের সঙ্গী মালতী নামের একটি মেয়ে। ব্যাপারটা ঘটার পরেই পুলিশের তদন্ত শুরু হয়। জমিদারবাবু ও তার ভাইয়ের জোরে পুলিশ তদন্ত ভালোভাবে করতে পারে না। মৃতদেহের কোনো পোস্টমর্টমে হয় না, তার আগেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। গ্রামের লোকেরা জমিদার বাড়িকে সম্মান করত, তাই পুলিশের ঝামেলা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারত না। প্রথমে জমিদার মশাই এ সমস্ত ঝামেলা করতে চাননি, কিন্তু পরে বুঝতে পেরেছিলেন তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী তিনি। জমিদারবাবুর বাবার মৃত্যুর পর থেকেই জমিজমা সংক্রান্ত ব্যাপার নিয়ে অমর নারায়ণ রায়ের সঙ্গে তার সমস্যা শুরু হয়। সেই সমস্যার জেরেই খুন হয় তার স্ত্রী, কারণ একসময় তার স্ত্রী তাকে সম্পত্তির বেশি অংশটা ভাইকে দিয়ে যাওয়ার কথা বললেও পরে জমিদারবাবুর কথায় তিনি যখন বুঝতে পারেন তার বাবা এমনটা চাননি, তখন তিনি বিরোধিতা করেন। ডাক্তার সাক্ষী আছেন। রঘু, শশীচরণ এবং মালতী সেই সময় এই বাড়িতেই থাকত। এবার সমস্যা হলো, খুনটা কি করে হলো? এই খুনের পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে রঘুর। মনে আছে যে রাতে ঘটনাটা ঘটেছিল, এই রাতে আপনি আপনার ছোট ভাই এবং তার স্ত্রী আগেই খেয়ে নিয়েছিলেন। সেদিন কোনো কারণে আপনার স্ত্রীর শরীর অসুস্থ ছিল, তিনি সবার শেষে খাবার খেতে গিয়েছিলেন। সেদিন মাধব বাড়িতে ছিল না, কোনো কারণে সে বাইরে ছিল। মাধব সেদিন এই বাড়িতে থাকলে এমন কিছু হতো না। সেদিন আপনার স্ত্রীকে কে খেতে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে, মনে আছে, মনে আছে। রঘু দিয়েছিল। রঘু আমার সামনে তার খাওয়া নিয়ে গেছিল তার ঘরে। রঘুর খবরটা যখনই অমরবাবুর কাছ থেকে আমরা জানতে পারি, সেদিন রাতের বেলায় খুন হয়ে যায় রঘু। সেই কাজটা করেছিল, তাই সে ধরা পড়লে সমস্ত কথাই স্বীকার করে ফেলত। এই কাজে রঘুর সঙ্গে জড়িয়েছিল আরও একজন, শশীচরণ। শশীচরণ ছিল রান্নার লোক, তাই তাকে দিয়ে এই কাজ করা সম্ভব ছিল না। শশীচরণ আপনার কাছে আছে তো? রঘুর মৃত্যুর পর শশীচরণ, মালতী এবং সেই সময় বাকি যাদের পেয়েছি সবাইকে পুলিশ হেফাজতে রেখে দিয়েছি। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। জমিদারবাবু কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, কিন্তু আমার স্ত্রীকে আমার ভাই মারতে গেল কেন? ব্যোমকেশ বলল, আয়নার পেছনে দেয়ালের ভেতর থেকে যে বাক্সটা খুঁজে বার করা হয়েছিল, সে বাক্সের মধ্যে আসলে কি ছিল তা আপনি জানেন না। বাক্সটার মধ্যে ছিল আসল উইল, যাতে আপনার বাবা আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। সেই উইলটা যে আপনার স্ত্রীর কাছে আছে সেটা কোনোভাবে আপনার ভাই জানতে পেরেছিল। সেটা সে তার কাছ থেকে চায়, কিন্তু উইল সামনে আনলেই সমস্ত সম্পত্তি আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে। আপনার স্ত্রী জানতেন আপনার ভাই ছলে বলে কৌশলে আপনাকে দিয়ে নতুন উইল তৈরি করাতে পারবে, কিন্তু আপনার বাবার উইল খুঁজে না পাওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়। তাছাড়া ওই বাক্সে উইলের সঙ্গে আরও বেশ কিছু দরকারি কাগজপত্র ছিল।
যেগুলো দিয়ে আপনার ভাই আপনাকে ঠকিয়ে আপনার সমস্ত সম্পত্তি জমিজমা নিজের করতে চাইত। আপনি তো ভালো করে ভাবলে বুঝতে পারবেন, আপনার স্ত্রীর মৃত্যুর আগেই জমিজমা সংক্রান্ত সমস্যা শুরু হয়, যেগুলো আপনার স্ত্রীর মৃত্যুর মাত্র 6 মাসের মধ্যেই আপনাকে গ্রাস করে ফেলে এবং আপনার জমিদারি নষ্ট হয়। আপনি ঠিক বলেছেন ব্যোমকেশবাবু, এটা তো আমিও বাবুকে বলেছিলাম। এটা ধরে ফেলেছিল আপনার স্ত্রী, আর সেই কারণেই তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। আর তারপর কিন্তু জমিদার বাবু যে রাতের বেলা তার স্ত্রীকে ওই আয়নার সামনে দেখতে পাচ্ছেন, সেটা কি? এ ব্যাপারে ভালো করে মাথাকে কাজে লাগিয়েছিল অমর নারায়ণ বাবু। তিনি তাঁরই চেনা এক ডাক্তারকে দিয়ে তার দাদার অসুস্থতার সুযোগে তাকে এমন কিছু ওষুধ খাইয়ে দেন যেগুলো তাকে হ্যালুসিনেশন করতে সাহায্য করে। তারপরে তার মনে তার স্ত্রীর প্রতি থাকা একটা দুঃখ, এই সমস্ত কিছু তাকে ভাবাতে সাহায্য করে। প্রথম প্রথম ঘরে কাউকে প্রবেশ করিয়ে একটা শব্দ করে একটা গল্প তৈরি করে, যাতে সবাই বিশ্বাস করে যে ওই ঘরে এখনো স্ত্রীর আত্মা আছে। বাকিটা তার ওষুধ এবং তার মানসিক পরিস্থিতি তাকে বাধ্য করেছিল ভাবতে। তার মানে আমার স্ত্রীকে আমি কখনো দেখিনি। দেখুন জমিদারবাবু, ভূত প্রেতে আমি বিশ্বাসী নই, কিন্তু যদি সাময়িক সময়ের জন্যও আপনার কথা ভেবে আমি বিশ্বাস করে নিই, তাহলে তিনি অবশ্যই আপনার সঙ্গে কথা বলতেন, অবশ্যই আপনাকে জানাতেন যে আয়নার পেছনের ওই বাক্সের মধ্যে সমস্ত কিছুই আছে, ওই ঘরটা তারই ছিল। অমরবাবু জানতেন যে ওই ঘরের মধ্যেই কোথাও একটা উইল আর তার সমস্ত কাগজপত্র আছে, যেগুলো দিয়ে তার সমস্ত কাজ করে দেওয়া যায়। সেই সময় আপনার স্ত্রীর সবচেয়ে কাছের মালতী এবং তাঁরই চেনা দুজন লোক তার হয়ে সমস্ত প্রমাণ জোগাড় করেছিল। এগুলো এখন পুলিশের কাছেই আছে। কিন্তু কাল রাতে চোর এসে ঘর থেকে, মানে তুমি কি ওটা নিজেই? ব্যোমকেশ একটু হাসলো, তারপর হাত জোর করে বলল, জমিদারবাবু ক্ষমা করবেন, আমার আর কিছুই করার ছিল না। চুরিটা আমাকেই করাতে হতো, না হলে ওগুলো আমাদের হাতে আসতো না। এখন পুলিশের হাতে সবকিছু আছে। তাছাড়া শশীচরণ, মালতী এবং বাকিদের বয়ান নিয়ে পুলিশ আপনার ভাইকে গ্রেপ্তার করতে পারবে। আমার মনে হয় আপনার ভাই এবং ভাইয়ের স্ত্রীকে বেশ ভালো করে জেরা করতে পারলে তারা নিজেরাই সমস্ত কিছু স্বীকার করবে। মনে রাখবেন, আপনার ভাই সবকিছু করেছে সম্পত্তির জন্য। সে অপেক্ষা করছিল আপনার মৃত্যুর। আপনার মৃত্যু হলে সম্পত্তি এমনিই তার কাছে চলে যেত, কিন্তু সরাসরিভাবে সে আপনাকে মারতে পারত না একটা বিশেষ কারণেই। কারণ আপনার বাবার উইলে এটাই লেখা ছিল যে আপনাদের মধ্যে কারোর মৃত্যু হলে তার ভাগের সম্পত্তি চলে যাবে সরকারের হাতে এবং খানিকটা চলে যাবে অন্য জায়গায়। পুলিশ অফিসার উঠে দাঁড়ালেন। এদিকে গোবিন্দবাবু মাথা নিচু করে বসে আছে। ব্যোমকেশ বলল, আমি বেরোচ্ছি জমিদারবাবু। আপনার ভাইকে গ্রেপ্তার করে সেখান থেকে তাকে থানায় নিয়ে গিয়ে তার জবানবন্দি নিতে হবে। তারপর সেখান থেকেই আমি ফিরব, চিন্তা নেই। আমার মনে হয় না এর পরেও আপনার স্ত্রীকে আপনি আর দেখতে পাবেন। আপনি নিজেও জানতেন তিনি আত্মহত্যা করেননি, তিনি খুন হয়েছেন। তার খুনের শাস্তি হবে। আমার মনে হয় আপনার ভাইয়ের স্ত্রী এসবের সঙ্গে জড়িয়ে আছে। খানিকটা হলেও সে বাকিটা বলতে পারবে। ব্যোমকেশ বেরিয়ে পড়ল, আমিও বেরিয়ে এলাম। তবে বেরিয়ে আসার আগে যেন মনে হলো জমিদারবাবু মাথা নিচু করে কাঁদছেন। তার চোখ থেকে কয়েক ফোঁটা জল এসে পড়ল বিছানা সাদা চাদরের ওপর। জায়গাটা ভিজে গেল মুহূর্তে। মাধব গিয়ে জমিদারবাবুর কাঁধে হাত রাখলেন। আমরা বেরিয়ে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে। শুধু বেরিয়ে যাওয়ার আগে উত্তরের সেই ঘরের দিকে চোখ পড়ল। এখন কিন্তু আর আগের মতো মনে হলো না। প্রথম দিন দিনের বেলাতেও ঘরটাকে দেখে মনের মধ্যে কেমন যেন অস্বস্তি হয়েছিল। সত্যি, ব্যোমকেশের কথাই ঠিক, ভূত বলে কিছুই হয় না, আর মানুষের থেকে ভয়ানক আর অন্য কিছু হতেও পারে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।